Assalamu alaikum, dear student. Hope you are all by the grace of Allah. I'm also fine. Welcome to Western High School Online Education Program. I'm Jubair Alam, Western High School assistant teacher in English. Today I will discuss with you an important topic, that's tense. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো টেন্স। টেন্স নিয়ে আমরা এর আগেও ক্লাস করেছি। টেন্সের আমরা প্রকারভেদ জেনেছি, টেন্স কাকে বলে, কত প্রকার, কি এগুলো বিস্তারিত জেনেছি। আজকে আমি তোমাদের সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র তিনটি টেন্স নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত। সেটি হলো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি, শুধুমাত্র একটি ভার্ব দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে একটি ভার্ব দিয়ে যদি তোমরা এটা বোঝো তাহলে তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। আর কি একটা ভার্ব দিয়ে যদি তোমরা সবগুলো প্র্যাকটিস করো প্রথমে, তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে। তারপরে ভার্বকে চেঞ্জ করে বিভিন্ন ভার্ব দিয়ে তোমরা এগুলা প্র্যাকটিস করবে। তো বোর্ডের দিকে তাকাও, দেখো কি লিখেছি। টেন্স, টেন্সে কি আছে? বেসিক স্ট্রাকচার অফ টেন্স। বেসিক স্ট্রাকচার মানে হলো মূল কাঠামো। কিসের? টেন্সের। টেন্সের মূল কাঠামো কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে প্রথমে সেন্টেন্স, আমাদের টেন্সের প্রথমে কি হতে হবে? যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে তোমরা উদাহরণটা খেয়াল করলে বুঝবে। দেখো আমি এখানে ঘর করেছি টেবিল আকারে। এই টেবিলের মধ্যে প্রথমে লিখেছি সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টের নাম আরেকটি আমি কি বলতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট। দ্বিতীয়টি কি? সিম্পল পাস্ট, এটিকে আমরা আবার পাস্ট ইনডিফিনিটও বলতে পারি। সিম্পল ফিউচার, এটাকে আমরা ফিউচার ইনডিফিনিটও বলতে পারি। এই তিনটি আমাদের টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে এক্সাম্পল লিখেছি। এই এক্সাম্পলগুলা যদি তোমরা খেয়াল করো তাহলে টেন্স সম্পর্কে তোমাদের পুরোপুরি ধারণা চলে আসবে। দেখো প্রথমে কি? নাম্বার 1, এখানে আমরা আই প্লে ক্রিকেট এটা লিখেছি। এই আই, এটা হলো ফার্স্ট পারসন। তোমাদের পারসন সম্পর্কেও তোমাদের পড়ানো হয়েছে পারসন। এখানে আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই চারটি সাবজেক্ট ব্যবহার করে আমি প্রত্যেকটা টেন্সের উদাহরণ আমি এখানে দিয়েছি। দেখো প্রথম আমরা সিম্পল প্রেজেন্ট খেয়াল করি। আই প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট হলো আই, প্লে হলো ভার্ব, ক্রিকেট হলো অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারের সাথে আমরা মিলাই। আই হলো সাবজেক্ট, ভার্ব হলো এখানে প্লে, অবজেক্ট হলো ক্রিকেট। আমাদের গঠনের সঙ্গে মিলে গিয়েছে। তো এখানে আমি ফার্স্ট পারসন ব্যবহার করেছি। তারপর দেখো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বটা কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা টেন্সকে চিনব ভার্ব দেখে। এছাড়া টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম থাকে। টেন্সের গঠনই দেখো, এটা হলো বেসিক স্ট্রাকচারের মধ্যে কি সাবজেক্ট আর অবজেক্ট এখন থাকবে। শুধুমাত্র ভার্বটা আমরা যদি চিনতে পারি তাহলে আমরা টেন্স ভালো করে বুঝে যাব। শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করতে পারলে আমরা টেন্সকে পরিবর্তন করতে পারব। খেয়াল করো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অথবা সিম্পল প্রেজেন্টে ভার্বে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। উদাহরণ খেয়াল করো, আই প্লে ক্রিকেট। তাহলে এখানে আই হলো সাবজেক্ট আর প্লে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্রিকেট হলো অবজেক্ট। 2 নম্বর এক্সাম্পল দেখো, ইউ প্লে ক্রিকেট। এখানে সাবজেক্ট আমরা সেকেন্ড পারসন ব্যবহার করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। হ্যাঁ, তাহলে এখানে অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি। আর এখানে সাবজেক্টের সাথে সাথে ভার্ব যে পরিবর্তন হবে তা না, কারণ হলো এখানে টেন্সের পরিবর্তন আমরা করিনি।
টেন্স প্রেজেন্ট সিম্পল এই। নাম্বার 3, হি প্লেস ক্রিকেট। এখানে দেখো সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা টেন্সের ক্ষেত্রে জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আমরা জানি কি, যদি এক ব্যক্তি, বস্তু বা প্রাণী অন্য কিছুকে একটা জিনিস বোঝায়, একটা জিনিসকে বোঝানোর ক্ষেত্রে আমরা জানি সিঙ্গুলার নাম্বার, আর একাধিক বুঝাইলে প্লুরাল নাম্বার। তোমরা এই নাম্বার সম্পর্কেও আমরা কি ক্লাস করিয়েছি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা এস যুক্ত করব। তাহলে এখানে কি করো, এখানে ভার্বের সাথে এস যুক্ত করো। হি প্লেস ক্রিকেট, তাহলে সে ক্রিকেট খেলে, এখানে অবজেক্ট অপরিবর্তিতই আছে। নাম্বার 4 দেখো, দে প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু ভার্বের সাথে এস এস যুক্ত হবে না, শুধুমাত্র কি ভার্ব, যেহেতু সিম্পল প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে। আর ক্রিকেট অপরিবর্তিত আছে। আমি একটা ভার্ব দিয়ে কিন্তু বুঝিয়েছি, ভালো বারবার এই কথাটা বলতেছি, কারণ হলো যাতে করে তোমরা সহজে বুঝো। তাহলে আমরা এই কথাটা আবার বলতেছি, এখানে সব সময় দেখো ভার্ব কিন্তু সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ভার্ব সবসময় কী থেকেছে, প্রেজেন্ট ফর্ম থেকেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মের সাথে কি যুক্ত হয়েছে, এস, কিন্তু ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম। এখন আমরা সিম্পল পাস্ট সম্পর্কে জানব। সিম্পল প্রেজেন্ট আর পাস্টের মধ্যে কিসের পার্থক্য হবে, শুধু ভার্বের। কারণ টেন্সের পরিবর্তন মানেই ভার্বের পরিবর্তন, ভার্বের পরিবর্তন মানেই টেন্সের পরিবর্তন। এখানে সাবজেক্ট আমি আই রেখেছি ফার্স্ট পারসন, অবজেক্ট ক্রিকেটই রেখেছি। শুধুমাত্র এখানে ভার্বটা দেখো, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিম্পল পাস্ট হবে কি ভার্বের পাস্ট ফর্ম। আমরা ভার্বের ফর্ম সম্পর্কে জানি কি, মূলত ভার্বের 3টি ফর্ম আছে, বেসিক ফর্ম। সেটা হলো কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। আরেকটা হলো আইএনজি যুক্ত, এটা আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বা জিরান্ড হিসেবে, পার্টিসিপল হিসেবে ইউজ করি। কিন্তু আসলে ভার্বের ফর্ম কি মূলত 3টি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা ভার্বের কী ফর্ম ইউজ করব, ভার্বের পাস্ট ফর্ম। এখানে দেখো প্লে, এর পাস্ট ফর্ম হলো প্লেড, আই প্লেড ক্রিকেট। তাহলে এখানে শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করছি। দেখো ইউ প্লেড ক্রিকেট, এখানে অবজেক্ট ইউ হয়েছে, তাও ভার্বের কী হয়েছে পাস্ট ফর্ম, এখানে প্লেড ক্রিকেট। হি প্লেড ক্রিকেট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্টের ক্ষেত্রে এখানে ওই ভার্বের পাস্ট ফর্ম হবে। এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন এস যুক্ত হয়েছিল, এখানে অন্য কিছু হবে না, এখানে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম হবে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হোক, ভার্বের শুধুমাত্র কী হবে পাস্ট ফর্ম। দেখো নাম্বার 4 নাম্বার দেখলেই বুঝতে পারবে, দে প্লেড ক্রিকেট। তাহলে এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, ভার্বের হলো পাস্ট ফর্ম, অবজেক্ট হলো ক্রিকেট। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ভার্বের পাস্ট ফর্ম, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো ভার্বের পাস্ট ফর্ম। এখানে অন্য কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা সিম্পল ফিউচার সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, এই দুইটা তোমরা কয়েকবার এটা রিপ্লে করে দেখবা। তারপর দেখো এখন ফিউচারে যায়, আই শ্যাল প্লে ক্রিকেট। আমরা কিন্তু ভার্ব প্লেই লিখেছি, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে
আই প্লে ক্রিকেট, আর ফিউচার ইনডিফিনিট ক্ষেত্রে আই শ্যাল প্লে ক্রিকেট। এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? শুধুমাত্র শ্যাল। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুধুমাত্র পরিবর্তনটা কোন জায়গায়? শ্যাল অথবা উইল বসবে। ফিউচার ইনডিফিনিটে বা সিম্পল ফিউচারে কী বসবে? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল। এখানে দেখো আই শ্যাল প্লে ক্রিকেট দ্বিতীয় নাম্বার। সেকেন্ড নাম্বার ইউ উইল প্লে ক্রিকেট। এখানে দেখো প্লে প্রেজেন্ট ফর্ম আছে, শুধুমাত্র এখানে উইল যুক্ত হয়েছে। নাম্বার 3 হি উইল প্লে ক্রিকেট। এখানে খেয়াল করো প্লে ভার্ব প্রেজেন্ট ফর্ম, শুধু এখানে কি যুক্ত হয়েছে? উইল। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ছিল প্লেস, কিন্তু এখানে অন্য কিছু হবে না, শুধুমাত্র উইলই যুক্ত হবে। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলেও এখানে কি অন্য কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্টের পরে উইল। নাম্বার 4 দেখো দে উইল প্লে ক্রিকেট। এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার পরেও ফিউচার ইনডিফিনিট, ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিটে কি? উইল প্লে ক্রিকেট। তাহলে আমরা এই ফিউচার আর প্রেজেন্ট সিম্পলের মধ্যে পার্থক্য কোথায় পেলাম? যে দুই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মিল আছে, সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অমিলটা হলো যে ফিউচার সিম্পলের ক্ষেত্রে, সিম্পল ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, আর প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো এস ইয়েস। এই এখন আমরা এই তিনটা সেন্টেন্সকে যদি আমরা তিন প্রকার সেন্টেন্সকে যদি নেগেটিভ আকারে পড়তে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে কি পরিবর্তন হবে, কি করতে হবে আমাদের, সেটা আমি নিচের চোখে দেখেছি। দেখো নিচের টেবিলটা খেয়াল করো। নেগেটিভ সেন্টেন্সেস, নেগেটিভ সেন্টেন্সেসের ক্ষেত্রে আমরা কি করব? এই টেন্সগুলোকে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারের ক্ষেত্রে কি পরিবর্তন করতে হবে আমাদের। দেখো প্রথমে আমরা এই সিম্পল প্রেজেন্টের নিচের অংশটুকু আমি সিম্পল প্রেজেন্টকে কীভাবে নেগেটিভ করতে হয় সেটাই তার নিচেই দিয়েছি। প্রত্যেকটা যে সিম্পল পাস্টের ক্ষেত্রে এর নিচের যে শোকটা সেটা কিন্তু সিম্পল পাস্টের। ফিউচার সিম্পল ফিউচারের ক্ষেত্রে এর নিচের শোকটাই খেয়াল করবা। হ্যাঁ, খেয়াল করো সিম্পল প্রেজেন্টকে যদি আমরা নেগেটিভ করি, আই প্লে ক্রিকেট, এটাকে নেগেটিভ করতে হলে কি লিখতে হবে? নাম্বার 1কে নেগেটিভ করলে আমরা কি পাবো? আই ডু নট, অথবা এটাকে যদি ডু নটকে আমরা শর্ট ফর্মে লিখি ডন্ট, শুধুমাত্র এখানে ওটা বাদ দিয়ে এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছি। ডু নট অথবা ডন্ট প্লে ক্রিকেট। তাহলে এখানে আমরা কি যুক্ত করেছি খেয়াল করো, এই ডু নট অথবা ডন্ট, আই ডু নট অথবা ডন্ট প্লে ক্রিকেট। তাহলে নেগেটিভ করার সময় ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়। তো এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসনের পরে কি বসে? ডু বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ বসে, এটা আমরা পরে আসতেছি। এখানে খেয়াল করো। নাম্বার 2 দেখো ইউ ডু নট অথবা ডন্ট প্লে ক্রিকেট। এখানে আমরা 2 নাম্বারটাকে নেগেটিভ করার জন্য কি যুক্ত করেছি? ডু নট অথবা ডাজ নট। ভার্বের ক্ষেত্রে কিন্তু মূল ভার্ব কি? এই যে প্লে সবসময় একই রকম থেকেছে, সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বটা একই থাকবে, শুধুমাত্র এখানে ডু নট বসবে। নাম্বার 3 দেখো এখানে হি প্লেস ক্রিকেট, ভার্বের সাথে এস যুক্ত রয়েছে। ঠিক এখানেও যখন আমরা নেগেটিভ করব এটাকে হি ডাজ নট অথবা ডাজন্ট প্লে ক্রিকেট, এখানে কিন্তু ডু নট হয়নি, কি হয়েছে? ডাজ নট অথবা ডাজন্ট যুক্ত হয়েছে। আবার 4 নাম্বার খেয়াল করো, দে প্লে ক্রিকেট, এটাকে নেগেটিভ করার জন্য আমরা কি লিখেছি? দে ডু নট অথবা ডন্ট প্লে ক্রিকেট। শুধুমাত্র আমরা কি করেছি এখানে? ডু নট অথবা ডাজ নট যুক্ত করেছে। তো
তো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি তার রুলসগুলো এখানে আমরা পড়লাম। এখন আমরা সিম্পল পাস্ট খেয়াল করব। উপরে এগুলো হলো কি অ্যাফার্মেটিভ হাবুদক, এখানে কি কোনো নট বা না সূচক কোনো কিছু নেই। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে, আই ডিড নট, অথবা এটাকে আমরা যদি শর্ট ফর্ম লিখি ডিডন্ট প্লে ক্রিকেট, তাহলে এখানে এ প্লেড ছিল মানে ভাবে পাস্ট ফর্ম ছিল। যখন আমরা এটাকে নেগেটিভ করেছি ডিড নট অথবা ডিডন্ট যুক্ত হয়েছে, এরপরে এখানে ভাবে প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানে কিন্তু পাস্ট থাকেনি। যখন আমরা পাস্ট সিম্পল পাস্টকে অথবা পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করব তখন কিন্তু ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। দেখো আই ডিড নট অথবা ডিডন্ট প্লে ক্রিকেট। নাম্বার 2 দেখো ইউ প্লে ক্রিকেট, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই কী হবে, ইউ ডিড নট অথবা ডিডন্ট প্লে ক্রিকেট। এখানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও ডিড নট অথবা ডিডন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট হলো ক্রিকেট। থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো হি প্লেড ক্রিকেট, হি প্লেড ক্রিকেট, এটাকে আমরা নেগেটিভ করেছি হি ডিড নট অথবা ডিডন্ট প্লে ক্রিকেট। এখানে কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রেও ডিডন্টই আসছে। প্রেজেন্টে যেমন ছিল কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ডাজ ছিল, অন্য ক্ষেত্রে ডু ছিল। এখানে কিন্তু এই পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অন্য কিছু আসবে না, শুধু ডিডন্ট। ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হোক, যে হোক না কেন, যে পার্সনই হোক, এখানে শুধুমাত্র একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ হবে, এখানে ডিডন্ট অথবা ডাজ নট। ডিডন্ট, শুধুমাত্র ডিডন্ট। দেখো হি ডিড নট অথবা ডিডন্ট প্লে ক্রিকেট। তারপর নাম্বার 4 দেখো দে ডিড নট অথবা ডিডন্ট প্লে ক্রিকেট। এখন যদি আমরা সিম্পল ফিউচার খেয়াল করি, দেখো সিম্পল ফিউচারের ক্ষেত্রে আই শ্যাল প্লে ক্রিকেট, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে, আই শ্যাল নট অথবা শ্যান্ট। এই শ্যাল নটের সংক্ষিপ্ত হলো শ্যান্ট প্লে ক্রিকেট। হ্যাঁ, তাহলে এখানে শুধুমাত্র ছেলের সাথে নট যুক্ত করেছি, আর কোনো পরিবর্তন হয়নি। নাম্বার 2 ইউ উইল নট অথবা অন্ট প্লে ক্রিকেট, তার মানে আমরা উইল নট এর শর্ট ফর্ম হলো অন্ট, এটা ব্যবহার করেছি। ইউ উইল প্লে ক্রিকেট এর নেগেটিভ করার সময় শুধুমাত্র উইল নট, উইলের সাথে নট যুক্ত করেছি। নাম্বার 3 দেখো হি উইল নট অথবা অন্ট প্লে ক্রিকেট, শুধুমাত্র কি করেছি, উইলের সাথে নট যুক্ত করেছি, আর অন্য কোনো পরিবর্তন হয়নি। দে উইল নট অথবা অন্ট প্লে ক্রিকেট, দে উইল প্লে ক্রিকেট, এটাকে নেগেটিভ করার সময় শুধুমাত্র উইলের পর আমরা নট অথবা এর শর্ট ফর্ম লিখতে অন্ট ব্যবহার করেছি। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার এর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে জানলাম। এখন আমরা এটাকে কীভাবে ইন্টারগ্রেটিভ করলে এর গঠনটা কী হবে সেটা সম্পর্কে জানবো। স্টুডেন্ট, এখন আমি তোমাদেরকে কীভাবে প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারকে ইন্টারগ্রেটিভ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। দেখো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ ব্যবহার করেছি যখন নেগেটিভ করেছিলাম। ঠিক এই দুইটা ওয়ার্ড ব্যবহার করে আমরা কি করব, ইন্টারগ্রেটিভ করব। যেমন ডু ইউ ইট রাইস, এখানে কোশ্চেন মার্ক হবে, যেহেতু ইন্টারগ্রেটিভ। প্রথমে হলো ডু অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, এখানে হলো ইট হলো মূল ভার্ব, অবজেক্ট, তারপর হলো কোশ্চেন মার্ক। আমরা যদি আগের ভার্বটা ব্যবহার করি তাহলে হবে ডু ইউ প্লে ক্রিকেট,
এই আমরা যদি ডাজ কখন ব্যবহার করব, ডাজ শি কুক ফুড, সে কি খাবার রান্না করে নাকি, এরকম কারি হইতে পারে। তাহলে এখানে শি হওয়ার কারণে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ হয়েছে। আর অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, ডু। আই হোক, আই তো ফার্স্ট পারসন, ইউ হোক অথবা দে হোক, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার না, এর জন্যই দে হইলেও কি হবে, ডু হবে। ডু দে মেকিং আ গার্ডেন, তারা একটি বাগান তৈরি করছে, গার্ডেন। কোশ্চেন মার্ক। তাহলে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা যদি ইন্টারোগেটিভ করি কি, ডু অথবা ডাজ। এখন আমরা পাস্ট সিম্পলকে কিভাবে ইন্টারোগেটিভ করব সেটা নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করেছি তখন ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছিলাম। ঠিক একইভাবে এখানে যখন আমরা ইন্টারোগেটিভ করব, ডিড ব্যবহার করব। যেমন ডিড আই গো দেয়ার, আমি কি সেখানে গিয়েছিলাম, এরকম। যদি সেকেন্ড পারসন হয়, ডিড ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে। এখানে যদি থার্ড পারসন হয়, ডিড হি রাইট আ পোয়েম, সে কি একটি কবিতা লিখেছিল, এখানে কোশ্চেন মার্ক। খেয়াল করো, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও ডিডি হয়েছে। সেক্ষেত্রে এখানে মূল ভার্বে কিন্তু পাস্ট ফর্ম হয়নি, প্রত্যেক ক্ষেত্রেই কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম হয়েছে। সিম্পল পাস্টকে যখন আমরা কি করব, ইন্টারোগেটিভ করব, তখন মূল ভার্বে কি হবে, পাস্ট ফর্ম আর থাকবে না, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এরপর প্রথমে বলবে ডিড, এটা আমাদের মনে রাখতে হবে। ফিউচার সিম্পলকে আমরা যদি কি করি, নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তখন কি হবে, ফিউচার সিম্পলের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করেছিলাম, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছিলাম শ্যাল অথবা উইল। তার মানে আমরা শুধুমাত্র শ্যাল ব্যবহার করি ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে সাধারণত উইল ব্যবহার করা হয়। যেমন শ্যাল আই গেট আ বুক, আমি কি একটি বই পাবো, এখানে দেখো। তাহলে আই থাকার কারণে আমরা শ্যাল ব্যবহার করেছি। যদি আমরা সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করি, শ্যাল উই প্লে ফুটবল টুমরো, আমরা কি কাল ফুটবল খেলতে পারবো, ফুটবল খেলবো আর কি, শ্যাল উই। তাহলে আই এবং উইয়ের ক্ষেত্রে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, শ্যাল ব্যবহার করব। আর বাকি সব ক্ষেত্রে উইল ইউ গিভ মি 500 টাকা, 100 টাকা, কোশ্চেন মার্ক। তাহলে এখানে উইয়ের পূর্বেও কি উইল ব্যবহার হচ্ছে, উইল হি ক্যাচ
এ ফিশ। এখানে খেয়াল করো উইল হলো এখানে কি হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরেও উইল হয়েছে। এখানে খেয়াল করো শুধুমাত্র শেল ব্যবহার করেছে আই এবং উইয়ের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে কি উইল। আর সব প্রত্যেক ক্ষেত্রে সিম্পল ফিউচারের প্রত্যেক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে গেট, গেট হলো ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্লে, গিভ, ক্যাচ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকে নেগেটিভ করার সময় আমরা যেমন ডু ডাজ ব্যবহার করেছি, ইন্টারোগেটিভ করার সময় আমরা ডু ডাজ ব্যবহার করেছি। পাস্ট সিম্পল পাস্টকে আমরা যখন নেগেটিভ করেছি তখন ডিড ব্যবহার করেছি, এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমরা ডিড ব্যবহার করেছি। সিম্পল ফিউচারকে নেগেটিভ করার সময় আমরা শ্যাল উইল ব্যবহার করেছি, এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমরা শ্যাল উইল ব্যবহার করেছি। তাহলে এই অক্সিলারি ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে। আর কিছু বিষয় মনে দিচ্ছি, যে কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেজ আমাদের মনে রাখতে হবে, যেগুলো থাকলে আমরা বুঝতে পারবো এগুলো প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। দেখো যদি ডেইলি, রেগুলারলি, জেনারেলি, এরকম আরও কিছু ওয়ার্ড আছে, এগুলো থাকলে কী হবে, সিম্পল প্রেজেন্ট হবে। সিম্পল প্রেজেন্টের গঠন আমরা জানি, তখন সিম্পল প্রেজেন্ট অনুযায়ী আমরা স্ট্রাকচার অনুযায়ী টেন্সটা লিখব। যেমন আই প্লে ফুটবল রেগুলারলি। এভাবে আমরা সেন্টেন্সকে লিখব। তারপর হলো আমরা সিম্পল পাস্টের কথা বলি। সিম্পল পাস্টের ক্ষেত্রে যদি অতীতের কোনো সময় উল্লেখ থাকে, যেমন ইয়েস্টারডে অথবা পূর্বের কোনো তারিখ, গত মাস, গত বছর, এরকম ওয়ার্ড থাকে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার অথবা লাস্ট মানডে, লাস্ট সানডে, এরকম যদি থাকে তাহলে কি হবে, সেগুলোর ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হবে অথবা সিম্পল পাস্ট হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, সিম্পল পাস্টটা গঠন অনুসারে, যেমন আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। ইয়েস্টারডে, এগো, এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে। আবার ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে, যদি টুমরো থাকে অথবা নেক্সট ফ্রাইডে, নেক্সট সানডে, নেক্সট মান্থ অথবা ভবিষ্যতে কোনো তারিখ, সময় উল্লেখ থাকলে কি হবে, টুমরো, টুমরো, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এরকম যেটাই থাক সেক্ষেত্রে কী হবে, সিম্পল ফিউচার হবে। সিম্পল ফিউচার হলে যেমন হি উইল, সিম্পল ফিউচার ক্ষেত্রে কী লিখি, হি উইল কাম টু মাই হাউস টুমরো। তাহলে এই টুমরো থাকার কারণে এটা ফিউচার হয়ে গেছে। এভাবে এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। যে বিষয়গুলো পড়ানো হলো তোমরা মনোযোগ দিয়ে রিভিশন দিবে। আশা করি তোমাদের সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।